করলো না, করলে দিয়েছি। সৌর্যকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আজকে সকলকে ক্যামেরার সামনে এসে আর গুড মর্নিং বলা হলো না। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল সৌর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আরও একটা সুবিধা হয়েছে যে টোটোটা পেয়েছি তাতে যিনি বসে রয়েছেন উনিও সৌর্যদের স্কুলের একটি বাচ্চাকে নিয়েই যাচ্ছেন। আমরা একসাথেই গেছি এবং সৌর্যকে ঢুকিয়ে দিয়ে একসাথেই ফিরেছি। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 8টা বাজতে 10টা সবে। আর এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি। উঠেছি 5:30টায়, উঠে 10 থেকে 12খানা রুটি করেছি। কাল রাতে ঘুগনি টুগনি সবই করে রেখেছিলাম, আর সেটা দিয়েই মিস্টার বিশ্বাস, সৌম্য, সৌর্য সকলকে টিফিন দিয়ে দিয়েছি। আর এবার থেকে রাতের দিকেই করে রাখতে হবে। মিস্টার বিশ্বাস অবশ্য বলছেন যে সকালেই কোনো কিছুই না করতে, রাতে রুটিটাও করে রাখতে। সেটা আমার পছন্দ হচ্ছে না। যাই হোক, কালকে তো সরস্বতী দিয়ে আসেনি, তো আমার বাসনের তাগাড় পড়ে আছে, কারণ মধ্যখানে দিদিরা এসেছিলো। আমি যদিও ক্যামেরা করিনি, স্টিল বাসনের তাগাড় পড়ে আছে, সেগুলো ও এসে পরিষ্কার করবে। কিন্তু আজকে ও ঘরও করতে পারবে না, কারণ আজকে আমি থাকবোই না। আমি এদিকটা লকটক করে আমি যাবো আমার বাপের বাড়ি, ঠিক আছে? ও এসে খালি পিছন দিকে বাসন টাসনগুলো মাজবে। চলো, খুব ভালো লাগছে আজকের দিনটা আমার। এখন পুরোপুরি রিল্যাক্স। এবার আমার রান্নাও নেই, শুধু দুটো ঘর পরিষ্কার করব, সৌর্যকে নেব, নিয়ে ওই বাড়ি চলে যাবো। ওই বাড়িতে কাকিমা আজকে বিপত্তারিণী পুজো করছে আর আমাকে ডেকেছে। ইনি আবার হেলে পড়ছেন। দুটো ফুটেছে আজকে, এই একটা আর একটা পিছনের দিকে, এই একটা। ও মা, 3টে ফুটেছে। ঠিক আছে, চল পুজো দেওয়ার সময় নিয়ে নেবো। কাল দুধটা দিতে এত দেরি করে, যদি কোনো দিন একটু মানে দুধ বাঁচিয়ে রাখতে না পারি তাহলে আর হবে না। এই দেখুন, এখন দিয়েছে দুধ, এখন বাজে 8:05। কাজের শেষ, এইবার বেরোচ্ছি, ওই বাড়ি যাবো। তবে সৌর্যকে নিয়ে তারপরে যাবো। এর মধ্যে অনেক কাজ করলাম। এই 1.5 দিনের যত বাসন সব বাইরে বেডটেড করে রাখলাম। সরস্বতী দিয়ে এসে মাজা ঘষা করবে। দেখলাম সাবান নেই, বলেও নি। ওই সাবানটা আজকে তো একটু বেশি লাগবে, কারণ দিদিরা যেদিন গেছে তার আগের দিনই সরস্বতী দি লাস্ট মানে এসেছে। ওই সমস্ত নতুন সাবান এনে ব্যাপারটা রেডি ফেডি করে দিয়ে সৌর্যকে নিয়ে এখন একেবারে যাব। আর এর মধ্যে আমার বাড়িতে আসার কোনো প্ল্যানও নেই, কারণ দ্বীপ ফিরতে ফিরতে 7:30 8টা, মিস্টার বিশ্বাস ফিরতে ফিরতে 8:30 9টা। সুতরাং রেস্ট নিয়ে খানিকক্ষণ কাটিয়ে তারপরে ফিরবো। সৌর্যের জামা কাপড় সবই নিয়ে নিয়েছে। আকাশ পুরো কালো করে এসেছে। একটু আগেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। আমি ভাবলাম বোধহয় আর যেতেই পারবো না, এত মানে বৃষ্টি হলে তো ম্যানেজ করাটা অসুবিধা হয়ে যায়। কিন্তু যাই হোক, কমপ্লিট করে নিয়েছি। বৃষ্টিটা কমে গেছে, চটচড়ে রোদ্দুর উঠেছে। একটা প্ল্যান ছিল একরকম আর কাজ করেছি আরেক রকম। প্ল্যান ছিল যে দোকান থেকে একটা বাসন মাজার সাবান কিনে সাবানটা সরস্বতীদির বাসন মাজার ওখানে রেখে ভিতরের দরজায় তালা দিয়ে সামনের দরজাটা খুলে রেখে, অর্থাৎ নর্মাল লক করে আমি যাবো বাপের বাড়ি। কিন্তু এই তাড়াহুড়োর চোটে কি করেছি, সাবানটা কিনেছি, সরস্বতীদির জায়গায় রেখেওছি, রেখে একেবারে বাইরের দরজায় দুটো তালা দিয়ে লক করে আমি এখন বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই ঘটনাটা আমার মনে পড়েছে বর্দা ব্রিজ ক্রস করে যখন একদম বাপের বাড়ির সামনে পৌঁছে গেছি তখন। এর অর্থ হচ্ছে প্রথমে যে দুটো কাজ করলাম, এই দুটো কাজের আর কোনো গুরুত্বই রইল না। এই যে সৌর্যকে নিতে এসেছি, সমস্ত গার্জিয়ানসরা এখানে ওয়েট করছে। মাঝে মাঝে মনে হয় এগুলো একটু ক্যামেরাবন্দি করে রাখি, তারপর ভাবি সেন্ট লুকসে আগের কাটানো 14 বছরের বন্ধুবান্ধবরা আজকে কোথায়, তাদের কার সাথেই বা যোগাযোগ আছে, তারা কারাই বা যোগাযোগ রেখেছে বা করেছে নতুন করে, অথবা সব বন্ধুই কি সত্যিই বন্ধু হয়, নাকি তাদের মধ্যেও দাগা দিয়ে যাওয়া 3-4 জনের কথা আমি আজও ভুলতে পারিনি। আর সেই জন্যেই সৌর্যকে নিয়ে কাটানো সেন্ট লুকের এই সামনের বেশ কয়েকটা বছরে আমি স্কুলে কোনো বন্ধু থাকুক এটাই আমি চাইনি। বন্ধুত্ব এভাবে হয় না। শুধুমাত্র ওই ক্লাস 10 বা 12 অবধি স্কুল লাইফের যারা বন্ধু থাকে তারাই প্র্যাকটিক্যালি বন্ধু হয়, নইলে আর এইভাবে কোনো বন্ধুত্ব করা সম্ভবই নয়। কারণ বন্ধু এইভাবে হয় না। বন্ধু হতে গেলে মনের মধ্যে যে সরলতাটা থাকে সেটা যখন নষ্ট হয়ে সেখানে কম্পিটিশন, ম্যাচিউরিটি এইসব ওয়ার্ডসগুলো চলে আসে না, তখন আর বন্ধুত্ব হয় না। আর এইটা আমার ছোটোবেলার স্কুল বিহান। সৌর্যকে নিয়ে ফেরার পথে সৌর্যকে দেখাচ্ছিলাম আমাদের পাড়াটা পুরোটাই আর্জেন্টিনা, চারপাশ কত বদলে গেছে। আমাদের বাড়ি থেকে ডান দিকে একদম কর্নারে
প্রয়োজনীর সামনেই এই পুরনো ইলেকট্রিক অফিস। ছোটোবেলায় অর্থাৎ সিপিএমের আমলে এখানে কত ঝাঁটা বালতি নিয়ে মা কাকিমাদের অবরোধ করতে দেখেছি। এটা লালটুদাদের বাড়ি, লালু কাকু বলতাম আমরা। মিউনিসিপ্যালিটি থেকে ওদের এই ফ্ল্যাট হওয়াটা আটকে দিয়েছে। এটা জলিদের বাড়ি, এখানে আমরা খেলতাম। আর এইখানে একটা মুদির দোকান ছিল। এটা বাড়ি অর্পিতাদের। এখানে প্রতিটা বাড়ির নাম, প্রতিটা মানুষ আমার ছোট্টবেলার সঙ্গে যুক্ত। ছোট ছোট জিনিসগুলো দেখছি আর স্মৃতিভারে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে মন। এটা মেমিদের বাড়ি, প্রথমে এখানেই দাঁড়িয়েছিল। এই মেমিদের বাড়ির এই যে বারান্দাটা, এটাই ছিল দুর্গাপুজোয় আমাদের আড্ডা মারার জায়গা। আর এটা সীমা পিসিদের রেশন দোকান। এটা আমার বাপের বাড়ি, অক্ষয় লজ। অক্ষয় থাকুক। চ চ এগো এগো এগো, ওই গলিতে ঢোক সামনে। হায় রে, তুই এত ছোটবেলায় এসেছিলি, তোর কিছুই মনে নেই। একটু দিম্মাকে ধরে ধরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, কে কাকে ধরবে। আরে বাবু যেমন দীপকে নিয়ে নিয়ে পেনশন তুলতে যেত, বাবু বলছে ও থাকাকালীন কি আমি পারতাম না? পারতাম। ও গেলে একটু ভালো লাগে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো ইয়েই দেখে যায়। ওটো ওটো ওটো। তোর জন্য আমি মরে যাই। যে মানুষটা এই কথাটা বলল তাকে আমরা বলতাম কমা কাকিমা। কি জানি কেন এত বাজে নাম দিয়েছিল মা। আসলে ওনার নাম পত্রলেখা। কি নামটা সুন্দর, তাই না? যেমন নামটা সুন্দর, ঠিক তেমনি মুখের ভাষাগুলোও মধুমাখা। পাড়ার প্রতিটা মানুষকে জড়িয়ে আগলে এনারা রয়েছেন। পুরনো মানুষগুলো আছেন বলেই তবু পুরনো পাড়ায় মাঝে মাঝে ফিরে আসতে ইচ্ছে করে। এই ঘরটা নয়ির। দাদু মারা যাওয়ার পর এই ঘরে আমি 1 মাস শুয়েছি। এই ঘরটার পরে বেরিয়ে আসলেই এই যে বারান্দা, এই বারান্দাটা ছিল নামা আর নইয়ের সকালবেলা বা বিকেলবেলা গল্প করার জায়গা। ওই আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ির জানলা থেকে 2 জাতে বসে গল্প করত। ওই দিকে আমার বাপের বাড়ির জানলায় বসতো নামা, আর এই বারান্দায় বসতো নই। দুজনে মিলে গল্প করতো। পুরো বাড়ি হয়ে গেল গো একেবারে। আসলে 10-12 জনের বাড়িতে যখন একজন থাকে তখন তাই হয়। আর ছাদটা দেখে কত স্মৃতি যে মনে পড়ল। শীতকালে এই ছাদে বসে উল-কাটা বোনা, আসন তৈরি, লুডো খেলা, তাস খেলা। এটা আমার জেঠুর বাড়ি। তারিণী মাকে ডাকিতে লাগিল, তপ করে মহারানী কাতর হইয়া কোথা মাকে হরে দয়া করে মোর দয়া। বিপদে পড়েছি মাগো শুভ সুমন তিনি, রক্ষা করা এই বিপদে বিপদ তারিণী। অকুলিতে কুলদেমা কুলকুণ্ডলিনী, দুঃখ হারা নামতাব দুর্গতি নাশিনী। দুর্গা দুর্গা বলি ডাকে সুরসুর করে, এই বিপদে রক্ষা করে এই জমা দিলে। কত পুরনো লোকের সঙ্গে দেখা হলো। আমার সামনেই বসে রয়েছে সীমা পিসি, তুলিকা পিসি, আমার বাঁ দিকে বিথি পিসি। এই বিথি পিসি মা মারা যাওয়ার পরে বাবার অনেক সম্বন্ধ এনেছিল, তাই বিথি পিসির ওপরে ঠাকমার সাংঘাতিক রাগ ছিল। শোনা যায় একদিন নাকি নামা জানলা থেকে বলেছিল, আর সম্বন্ধ আনলে তোকে কেটে ফেলবো। আসলে নামা নিজে 20-22 বছরে বিধবা হয়েছিলেন। তারপর 2 ছেলে 2 মেয়েকে নিজে একা মানুষ করেছেন। তাই 50-52 বছর বয়সে বিপত্নিক হওয়া আমার বাবার যে আবার বিয়ে হোক 2 মেয়ে থাকা সত্ত্বেও, সেটা আমার ঠাকমা কখনোই চাননি। এখানে সকলের হাতে বিপত্তারিণীর ধাগা বেঁধে দিচ্ছে। সারাটা দিন উপোস করে থাকলেও এখানে যে আসবো তা তো কনফার্ম ছিল না। আমি কোনো ধাগা তৈরি করেও আনিনি, আর ফল পাকুড় মিষ্টিও আনিনি। তাই আমি ধাগাগুলো পুজোয় দিতে পারলাম না। খুব মিস করছিলাম এই সময় মাকে। মা থাকলে আমাকে এসব ভাবতেই হতো না। মাই হয়তো আমার জন্য, আমার ছেলেদের জন্য, সোমের জন্য ধাগা তৈরি করে পুজোয় দিত। মাই হয়তো 2 নাতির হাতে ধাগা বেঁধে দিত। আসলে মা তার কোনো কর্তব্যই করলো না। বাড়ি ফেরার পরে সোম আমায় জিজ্ঞাসা করছিল, তুমি প্রসাদ আনোনি? প্রসাদের কথা কেউ বলেইনি। আসলে মা বাবা এরা না থাকলে এই সমস্তগুলো চিন্তা করাও বিলাসিতা। আমি দুঃখ বিলাসী নই, তাই এইসব জীবনগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না। কারণ করলেই এত মনের ভেতর একটা কষ্ট হয় যেটা আমি কাউকে দেখাতে চাই না। এটা নইর বাড়ির পেছনের একটা বাগান।
এই বাগানটায় ছোটবেলায় আমি, সুনু, মিলি, দাদা কত খেলেছি। আর এটার পাশেই এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটাতে আমার বাবার একটা কয়লার গোলা ছিল। নয়ই এখানে কয়লার গোলাটা তৈরি করার পারমিশনটা দিয়েছিল, কারণ নদিয়া জুট মিল তখন ম্যাক্সিমাম সময়ই বন্ধ থাকতো। তাই যখন বন্ধ থাকতো ওই কয়লার গোলাটা আমাদের খুব ভালোভাবে উতরে দিয়েছিল। এইসব জায়গাগুলোয় সূর্য কোনো দিন আসেনি। এই যে কয়লার গোলার জায়গাটা, আমার দাঁত ভেঙে গেলেই এখানে একটা ইঁদুরের গর্তে আমি দাঁত ফেলে যেতাম আর ভাবতাম ইঁদুরের মতো কুচি কুচি আমার দাঁত হবে। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা যখন তৈরি হলো নয় নাম দিয়েছিল কালো ঘর। কেন বলুন তো? ওই যে টাইলসগুলো কালো, সেই আমরা জীবনে প্রথম টাইলস দেখলাম। তবে এখন আমার সন্দেহ হয় এটা বোধহয় টাইলস নয়, সেই 80 বা 90-এর দশকে যেভাবে মেঝেগুলো তৈরি হতো সেইভাবেই। এখানে হোমের তাপ আমি নিজেও নিলাম, আর দেখুন সূর্যকে দিতে যাচ্ছি, সূর্য পালিয়ে পালিয়ে যাচ্ছে। ভাবছিলাম মা থাকলে এগুলো আমাকে মাই দিত হাতে করে। আসলে মা ছাড়া মেয়ের অনেক বিপদ, তাই বিপদতারিণী বোধহয় তাকে তেমন আর কোনো কৃপা করেননি। এখানে সূর্যকে খেতে বসিয়ে দিয়েছি। 12টা 12:30 বাজলেই খেয়ে নেওয়াটা আমাদের বাপের বাড়ির নিয়ম। এই বাড়িতেই আমরা 2:30 3টেই খাই। বিয়ের পর পর আমার কি সাংঘাতিক খিদে পেয়ে যেত, খালি মনে হতো ভগবান এরা কত দেরিতে খায়। আর এখন আমার নিজেরই এই 12:30টার সময় খেতে বসে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানে হোম হচ্ছে, এই হোমের ছবিটাও একটু তুলে রাখলাম। আর এই ছিল আমাদের প্রসাদ, তবে তার সাথে চাটনি, পায়েস এগুলোও ছিল, সেগুলোও আমি খেয়েছি। সূর্য খাওয়ার পর এই প্রসাদটুকু আমার জন্য ফেলে রেখে গেছিল। এটা খাওয়ার পরে আমি আর নিজের খাবারটা খুব একটা বেশি খেতে পারিনি, তবে প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। ছোট কাকিমার মা এই 70+ এজে এসেও এই সমস্ত রান্না করে দিল। আমার মা 26 বছর আগে আমায় ছেড়ে চলে গেলেন, কোনো দায়িত্ব পালন করলেন না। আমার বরটা জীবনে কোনো জামাই ষষ্ঠী পেল না। আর এক ছোট কাকিমার মা 3 মেয়ে জামাই নিয়ে, নাতি নাতনি নিয়ে ভরন্ত সংসার। মানুষকে দেখে হিংসে করি না, কিন্তু নিজের কপালের ওপর একটা আক্ষেপ তো রয়েই গেছে। এই শান্তির জলে আর কি করবে? যার জীবনে মা নেই, বাবা নেই, তার জীবনে অশান্তির শেষ নেই। লোকে বলে মা ছাড়া নাকি মা হওয়া খুব কঠিন। আমি তো মা ছাড়াই মা হলাম, মা ছাড়াই আমার সন্তানরাই আমায় মা করে তুললো। চলুন এবার বাড়ি যাব। পুরনো পাড়ার ভেতর দিয়ে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি, যাতে এই স্মৃতিগুলো বারবার আমার দরজায় এসে কড়া নাড়ে। এটা হচ্ছে দীপাইদাদের বাড়ি, ইলা কাকিমা আর তপন কাকু। তপন কাকুর কাছেই আমার ইংরাজি শিক্ষা। আর এই যে জঙ্গলটা দেখছেন, এটাই আমাদের বাড়ির মূল এন্ট্রান্স, যেটা এখন একেবারে পরিত্যক্ত। এর অনেক দরজাই খুলে ফেললাম। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। সকলে ভালো থাকবে।